লিখেছেন, বাবরি চুল রাখার কি কোনো বয়স আছে? আমাদের সমাজে জনশ্রুতি আছে দাড়ি ওঠার পরই বাবরি চুল রাখা যায় না, রাখা যায়, এর আগে নয়। এ কথা কি সত্য? রমজান মাসে তারাবিতে দ্রুত লয়ে বেশি আয়াত পড়া উত্তম, নাকি ধীর লয়ে কম আয়াত তেলাওয়াত করা উত্তম, বেশি উত্তম? আমার ভাই নবম শ্রেণীতে পড়েন। এবছর সে মাদকাসক্ত হয়ে পড়েছে। এরকম অনেকেই স্কুলের গণ্ডিতে থাকতে মাদকের স্পর্শে ধ্বংস হয়ে যাচ্ছে। এখন থেকেই কিশোর গ্যাং কালচার গড়ে উঠছে। এ ধরনের অবক্ষয় রোধে আমাদের করণীয় কি? বিশেষভাবে আমার ভাইকে কিভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবো, দয়া করে পরামর্শ দিবেন। লিখেছেন, আমি সৌদি আরবে কর্মরত থাকা অবস্থায় আমার একজন ইন্ডিয়ান হিন্দু সহকর্মী ছিলেন। তার সঙ্গে মনোমালিন্যের কারণে আমি তার রুম থেকে 5 গ্রাম ওজনের স্বর্ণের কয়েন নিয়ে এসেছিলাম। তখন প্রতিশোধ নিতে পেরেছি মনে করে তৃপ্ত ছিলাম। পরবর্তীতে আমার উপলব্ধি হয় বিষয়টি ঠিক করিনি। এখন আমি অনুতপ্ত, কিন্তু তার সঙ্গে যোগাযোগের আর কোনো পথ নেই। তার ফোন নম্বর ও ঠিকানা কিছুই নেই। এখন আমার করণীয় ছি। এরপর নূর মোহাম্মদ আপনি লিখেছেন, বাবরি চুল রাখার কি কোনো বয়স আছে? আমাদের সমাজে জনশ্রুতি আছে দাড়ি ওঠার পরই বাবরি চুল রাখা যায় না, রাখা যায়, এর আগে নয়। এ কথা কি সত্য? না, দাড়ি ওঠার পরেই বাবরি চুল রাখতে হবে, দাড়ি না উঠলে বাবরি চুল রাখা যাবে না, এরকম কোনো কথা নেই। তবে হ্যাঁ, এটা ঠিক, এটা অনেকে বলে থাকেন যে কারণে, সেটি হলো যে যদি মুখে দাড়ি না থাকে এবং আপনার বাবরি চুল থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো ফিতনার আশঙ্কা তৈরি হয় কিনা, সেই জায়গা থেকে অনেকে এটা নিয়ে প্রশ্ন তুলে থাকেন। বাকি মৌলিকভাবে বাবরি চুল রাখার জন্য দাড়ি থাকতে হবে এরকম কোনো শর্ত কোনো হাদিসে কোথাও আরোপ করা হয়েছে বলে আমার জানা নেই। কামরুজ্জামান রিয়াল এডি থেকে আপনি লিখেছেন, রমজান মাসে তারাবিতে দ্রুত লয়ে বেশি আয়াত পড়া উত্তম, নাকি ধীর লয়ে কম আয়াত তেলাওয়াত করা উত্তম, বেশি উত্তম? দেখুন, তাড়াতাড়ি করে বেশি পড়া নাকি ধীরে ধীরে কম পড়া উত্তম, এই প্রশ্নের উত্তরে আমরা যেটি বলতে চাই তা হলো যে আপনি তারাবি সালাত হোক, অন্য যে কোনো সালাত হোক, চেষ্টা করবেন আয়াতের হক আদায় করে তেলাওয়াত করতে, অর্থাৎ বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে। আপনি তাড়াহুড়া করতে গিয়ে যদি অশুদ্ধ পড়েন এবং তাজউইদের খেলাফ তেলাওয়াত করেন এবং তেলাওয়াতে যদি যে পাঠের মান সেটিকে নষ্ট করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে সেই বেশি তেলাওয়াতের চাইতে অবশ্যই আপনার শুদ্ধ করে কম তেলাওয়াত করা উত্তম হবে। কিন্তু যদি এখানে শুদ্ধাশুদ্ধের ব্যাপার না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না যে যত ধীরে পড়ে তত সওয়াব হবে এবং তুলনামূলক একটু আস্তে পড়লে সওয়াব অনেক কম হবে। ব্যাপারটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা হলো যখন তেলাওয়াতের যে আদব আছে, শিষ্টাচার সৃষ্টির খেলাফ হবে, পরিপন্থী হবে, যখন অশুদ্ধ তেলাওয়াত হবে, তখন তাড়াহুড়া করতে গিয়ে যদি এরকম ব্যত্যয় তৈরি হয়, তার চাইতে ধীরস্থিরতার সাথে আদব শিষ্টাচার লক্ষ্য করে তেলাওয়াতের এবং তেলাওয়াতের যে তাজউইদ আছে, মূলনীতি আছে, সেগুলো লক্ষ্য করে তেলাওয়াত করা অধিকতর উত্তম, সেটি বলাই বাহুল্য। এরপরে মাহনাজ আক্তার আপনি লিখেছেন, আমার ভাই নবম শ্রেণীতে পড়েন। এবছর সে মাদকাসক্ত হয়ে পড়েছে। এরকম অনেকেই স্কুলের গণ্ডিতে থাকতে মাদকের স্পর্শে ধ্বংস হয়ে যাচ্ছে। এখন থেকেই কিশোর গ্যাং কালচার গড়ে উঠছে। এ ধরনের অবক্ষয় রোধে আমাদের করণীয় কি? বিশেষভাবে আমার ভাইকে কিভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবো, দয়া করে পরামর্শ দিবেন। আপনি যদি সম্ভব হয়, তার বন্ধুবান্ধব যাদের পালায় পড়ে সে বিপদগামিতার পথে গিয়েছে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন, সেটা খুবই ভালো ফলপ্রসূ কোনো উদ্যোগ হবে। প্রয়োজনে আপনি তার যে অবস্থানের জায়গা আছে সেখান থেকে পরিবর্তন করে তাকে দূরে কোথাও আপনি নিয়ে যান এবং অন্য কোনো জায়গায় নিয়ে আপনি তাকে কিছুদিন রাখলে আস্তে 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 সে নতুন পরিবেশের সাথে মানিয়ে নেবে এবং সরে আসা তার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আমাদের দেশে কিশোর গ্যাং কালচার ভয়াবহভাবে বেড়ে উঠছে। আজ জুমার পরে আমি যখন বাসায় ফিরছিলাম, তখনও এরকম কিছু কিশোরদেরকে দেখছিলাম। তাদের উদ্ভট যে পোশাক আশাক, তাদের যে চুলের স্টাইল, তাদের যে আড্ডা মারার যে ধরন, এগুলো দেখে বোঝা যাচ্ছে যে তারা আসলে বখাটেপনার দিকে চলে গেছে। এদের মা বাবা নিশ্চয়ই আছেন, কিন্তু আপনি যেমনটি চিন্তা করছেন আপনার ভাইকে নিয়ে, তারা অনেকে হয়তো এটাকে নিয়ে তেমন কোনো চিন্তা ভাবনা করছেন না। তাদের নিজেদের এই ভুল কাজের প্রায়শ্চিত্ত তাদের কি করতে হবে এবং গোটা সমাজকে এর দায়ভার বহন করতে হবে। যার কারণে আমাদের সন্তানদের প্রত্যেককে ছোটবেলা থেকেই আমরা সুন্দর পরিবেশ দেওয়া উচিত, সুস্থ পরিবেশ দেওয়া উচিত। শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বত্র এ জাতীয় কিশোর এবং শিশু কিশোরদের ধ্বংস হওয়ার পথগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। এবং আমাদের যে প্রচলিত আইন আছে, শিশু আইন, সে আইনেরও বোধ হয় আপনার পরিবর্তন দরকার, যে আইনের ফলশ্রুতিতে এই সমস্ত বাচ্চাদের বা শিশুদের উপর আপনার আইনি হস্তক্ষেপ অনেক সময় নেওয়া কঠিন হয়ে যায়। বিধায় সেগুলো আমার মনে হচ্ছে যে সংশোধনে আনা দরকার সেগুলোতে, এবং সেই সাথে অভিভাবক হিসেবে প্রত্যেকে যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করা, সমাজের প্রত্যেকটা লোককে দায়িত্ব পালন করা এটা আবশ্যক। না হলে এই ভয়াবহ কালচার আমাদেরকে শেষ করে দিবে, ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। ইতিমধ্যে কিশোর গ্যাং সারা দেশে যেভাবে মাথা ছেড়ে দিয়ে উঠছে এবং আমাদের শিশু কিশোররা যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে,
তাতে আমরা অনেকে এটা সাফার করছি এবং ভয়াবহকার রূপ পরিগ্রহ করেছে। মোহাম্মদ মাসুম আপনি লিখেছেন, আমি সৌদি আরবে কর্মরত থাকা অবস্থায় আমার একজন ইন্ডিয়ান হিন্দু সহকর্মী ছিলেন। তার সঙ্গে মনোমালিন্যের কারণে আমি তার রুম থেকে 5 গ্রাম ওজনের স্বর্ণের কয়েন নিয়ে এসেছিলাম। তখন প্রতিশোধ নিতে পেরেছি মনে করে তৃপ্ত ছিলাম। পরবর্তীতে আমার উপলব্ধি হয় বিষয়টি ঠিক করিনি। এখন আমি অনুতপ্ত, কিন্তু তার সঙ্গে যোগাযোগের আর কোনো পথ নেই। তার ফোন নম্বর ও ঠিকানা কিছুই নেই। এখন আমার করণীয় কি? ভাই মাসুম, প্রথম কথা হলো যে যেই কোনোভাবে তার সাথে যোগাযোগ সৃষ্টি করার চেষ্টা আপনি করতে পারেন। আপনি যদি চেষ্টা করেন সিরিয়াসলি, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন ক্লুতে আপনি এগোতে পারেন, বিভিন্ন আপনার ওয়ে এবং পথ ধরে আপনি এগোতে পারেন। সেক্ষেত্রে আপনি তাকে খুঁজে বের করাটা কষ্টসাধ্য হলেও অসম্ভব নয় বলে আমি মনে করি। যদি একান্ত আপনার কাছে সেরকম কোনো পথ একেবারেই খোলা না থাকে, আপনি বিভিন্ন ভায়ায় চেষ্টা করেও কোনোভাবে কোনো কুলকানা যদি আপনি করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে এটা আপনি অবশ্যই নিজে ভোগ করা আপনার জন্য জায়েজ হবে না, বরং এটা বা এর সমমূল্য আপনি আল্লাহর রাহে দান করে দিবেন আপনার নিজের সওয়াবের নিয়ত করা ছাড়া।